আজই দক্ষিণ দুয়ার খোলা, আর তাই বসন্তের এই রঙিন ময়দানে জনগণের দুয়ারে যাওয়ার সুযোগ হাতছাড়া করলেন না রাজনীতিকরা। চেয়েও মেদিনীপুর পেলেন না দিলীপ ঘোষ। বাংলা জুড়ে চাষ করেছি, গড়হারা হয়েও বর্ধমান দুর্গাপুরে নেমে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। প্রতিবাদের মুখ প্রার্থী, সন্দেশখালীতে তবু বিক্ষোভের সুর বিজেপিতে। রঙের রাজনীতি হোক, রংবাজি নয়, হুঁশিয়ারি তাপস রায়। যদিও খানিকটা সুর নরমই শোনা গেল কুণালের গড়ায়। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই বিষয়। চেয়েও মেদিনীপুর পেলেন না দিলীপ ঘোষ, এবার চ্যালেঞ্জ বর্ধমান দুর্গাপুরে। সেখানে নেমেই লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি কীর্তি আজাদকে হারানোর জন্য। বললেন চাষ করেছি গোটা রাজ্যে, তাই দেখছেন ফল ফুল। গড় হারিয়ে একেবারে বিস্ফোরক দিলীপ ঘোষ, যে কোনো মূল্যে অতিরিক্ত মার্জিনে জিতবেন কীর্তি আজাদের বিরুদ্ধে। সন্দেশখালী আন্দোলনে মুখ প্রার্থী, তবু ক্ষোভের সুর বিজেপির একাংশে। আপনারা জানেন রেখা পার্থকে প্রার্থী করেছে বিজেপি সন্দেশখালীতে। রাজু বিস্তে ফের প্রার্থী ঘোষণার পরই পাহাড়ে বিজেপি বিদ্রোহের সুর। কার্শিয়াংয়ের বিধায়ক, তিনি বলছেন নির্দল হয়ে দাঁড়াবেন। কেন নেই ভূমিপুত্র, লড়বো নির্দল হয়ে, হুঁশিয়ারি কার্শিয়াংয়ের বিধায়ক। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এভাবেই একেবারে রীতিমতো হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন। অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, তাপসকে নিয়ে সতর্ক থাকুন। কুণালের সুর নরমে জল্পনা। অসন্তোষের ইঙ্গিত দিলেও নতুন পিছে নেমে ব্যাটিং শুরু করে দিলেন একেবারে সভাপতিতে ভঙ্গিতে দিলীপ ঘোষ। এবার মেদিনীপুর আসন থেকে সরিয়ে তাকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। আত্মবিশ্বাসী দিলীপ ঘোষকে 0 রানে আউট করার হুঁশিয়ারি দিলেন কীর্তি আজাদ। আর এদিকে তার অভাব বোধ করছেন মেদিনীপুরে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। দেখুন, আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। তারপরে যা ডিসিশন নেবে পার্টি, সেটাই শেষ কথা। গতবারে জেতা মেদিনীপুর আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। আসন পরিবর্তনের ফলে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত দিলেও নতুন কেন্দ্রেও নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন এখনো অবধি বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতি। আমি 2বার জীবনে ইলেকশন লড়েছি, 2বারই জিতেছি। সেজন্য পার্টির আমার উপরে পুরো ভরসা আছে। তাদের মনে হয়েছে ওই সিটটা একটু টাফ আছে, আমাকে বলেছে। আর আমি যখন পার্টিতে নেতৃত্ব দিচ্ছি, সামনের থেকে দিয়েছি। এখন আমি সামনেই থাকতে ভালোবাসি। চাষ পুরো পশ্চিমবাংলায় করেছি আমি, দেখতেন তো কত ফুল হয়েছে। অনেকে জিততেই পারে না সারা জীবন, অনেকে নিজেরা জেতে, অনেকে নিজে জিতে অন্যকে জেতায়, এটাই পার্থক্য আছে। 2016 সালে প্রথমবার ভোটে লড়েই খড়গপুর সদরে কংগ্রেসের 10 বারের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে জায়ান্ট কিলার হয়েছিলেন দিলীপ ঘোষ। তারপর মেদিনীপুর কেন্দ্র থেকে প্রথমবার পা রেখেছিলেন লোকসভায়। দিলীপ ঘোষের হাত ধরেই পশ্চিমবঙ্গ থেকে 2019 সালের লোকসভা ভোটে রেকর্ড 18টি আসন জিতেছিল বিজেপি। তারপর অবশ্য একে একে রাজ্য সভাপতি, তারপর সর্বভারতীয় সহসভাপতির পদও হারিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই জোর জল্পনা যে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এখন কিছুটা কোণঠাসা। এবার তাঁকেই জেতা আসন থেকে সরিয়ে অন্য জেলায় পাঠিয়ে দিল বিজেপি। তার জায়গায় মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করল শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা অগ্নিমিত্রা পালকে। মিস করছি আমরা এটার জন্য একেবারেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। সমগ্র মেদিনীপুর জেলাতেই একটা যেন বিষণ্ণময় পরিবেশ হয়ে গেছে। মেদিনীপুর লোকসভাতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন যিনি, তিনি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। এই আসনে 2019 সালে 2500-এরও কম ভোটে জয়ী হন বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। কিন্তু শেষ বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত 7টি আসনের মধ্যে 6টিতেই এগিয়েছিল তৃণমূল। এই কঠিন পিচেই দিলীপ ঘোষকে ব্যাটিং করতে পাঠালো বিজেপি। বর্ধমান দুর্গাপুর বিজেপির একটা গড়, আমার সঙ্গে একটা আবেগ থাকে কর্মীদের, আমাকে দেখে তারা খুশি হয়েছে। यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। এখনকার বিজেপি মানে নব্য বিজেপি, আদি বিজেপি, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, তাদের লড়াই এতখানি প্রচণ্ড আকার ধারণ করেছে, যার ফলস্বরূপ এই রকম একটা প্রার্থী তালিকা আমরা দেখতে পেলাম। আমি দীর্ঘদিন ওদের সঙ্গে এক সময় ছিলাম বলে আমি বুঝতে পারি যে ভেতরের অবস্থাটা কতখানি ফোঁপড়া হয়ে গেছে। সোমবার সকালেই কলকাতা থেকে বেরিয়ে শক্তিগড়ে পৌঁছে যান দিলীপ ঘোষ। তাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কর্মী সমর্থকরা। তাদের সঙ্গে দোল উৎসবে মাতেন বিজেপি প্রার্থী।
এদিকে দুর্গাপুরের সিটি সেন্টারে দোল উৎসবে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, মেদিনীপুর পাইনি, যেখান থেকে দল চেয়েছে সেখান থেকেই লড়ব। অভিমানের সুর শোনা গিয়েছিল। আজ বললেন দিলীপ ঘোষ যে গোটা বাংলা জুড়ে চাষ করেছি, ফল ফুল ফলেছে। কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি, মানে বিরোধীদের কাছে তো বটে এবং নিজের দলের কাছে। তা নিয়ে আমরা আলোচনা করব। আমি রাহুলদার কাছে প্রথমে আসবো। বলছি, চীনা মাঠ থেকে রাহুলদা একেবারে নতুন মাঠে দেয়া হলো দিলীপ ঘোষকে, মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খানিকটা কি তৃণমূলকেই সুবিধে করে দিল, নিজেদের অস্বস্তি বাড়িয়ে? প্রথম কথা হচ্ছে, দেখো যারা যারা যেসব তুমি প্রার্থী তালিকা একবার দেখো বিজেপির, এটা যদি ওদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমাদের বলা ঠিক নয়, কিন্তু সেই দেখো যেগুলো বিজিত প্রার্থী, না আমি বলি শেষ করি, বলতে দিন, সজল আসবো। আমি যেটা বলার সেটুকুই বলছি, তার বাইরে আমাদের বলার কোনো দরকার নেই। কেন করেছো, কেন করেছো, কি জন্য করেছো, আমার খুব ইন্টারেস্টিং। আমি যেটা বলতে চাইছি যে বিরোধী হিসেবে দেখার যে জায়গাটা, যে আঙ্গিকটা আছে, সেখানে যারা যারা জিতেছিল, যেসব জায়গায় দিলীপ ঘোষ বলো, বাকি যেসব প্রার্থীরা যেসব জায়গায় দাঁড়িয়ে জিতেছে, মাটি কামড়ে জিতেছে, আমি বলছি তো লড়াইটাকে সবসময় সাধুবাদ জানাবো আমরা, তাদের সেখান থেকে পরিবর্তন করার নেপথ্যে নিশ্চয়ই কোন কারণ আছে। নয় পার্টি আত্মবিশ্বাসী নয়, নয় পার্টি জানতে যেখানে পরাজয় অবশ্যম্ভাবী বা এখানে দাঁড়ানো হারাম, জেতা যাবে না, তাই তাদের পরিবর্তন। আর সমস্যা হচ্ছে, একটা দলে যদি এত রকম লোক থাকে, একটা দলে যারা বারবার বলে যে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল, তৃণমূল কংগ্রেসের সমস্যা, আজকে তুমি গত রাজ্য সভাপতি তথাগত রায় থেকে আরম্ভ করে যখন কামিনী কাঞ্চনের প্রশ্ন উঠেছিল বা টাকা দিয়ে টিকিট পাওয়ার কথা উঠেছিল, আজকে তুমি দেখো যেভাবে মানে এতদিন অপেক্ষা করার পরে যে রদবদলটা হলো, সেটাও কতটা ফলপ্রসূ। কারণ দেখো, তুমি যদি একবার তাকিয়ে দেখো, যে কটা প্রার্থী দেখবে তাদের বেশিরভাগই তৃণমূল কংগ্রেস থেকে আগত। আজকে বিরোধী দলনেতাও তৃণমূল কংগ্রেস, বাকি যারা লড়ছে তারাও তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল। আমি দিলীপ বাবুর কথা স্পেশালি বলতে চাই না, দিলীপ বাবুর লড়াইকে আমি কোন জানাই, নিশ্চয়ই লড়াই করবেন ভারতীয় জনতা পার্টির জায়গায় দাঁড়িয়ে। আমি বলছি তো, এখানে দাঁড়িয়ে যে রদবদল হোক না কেন তৃণমূল কংগ্রেসের তাতে কিছু আসা যায় না, কেন আমার তো মনে হয় তারা আগে থেকেই হেরে বসে আছে। আমি সজলদার কাছে আসবো। সজলদা, এই যেটা বললাম যে একেবারে চেনা মাঠ থেকে অচেনা গড়ে নিয়ে গিয়ে ফেললেন, আজকে দিলীপ ঘোষ বলছেন যে পুরো বাংলায় চাষবাস করেছি, ফল ফুল ফলিয়েছে। সত্যিই তো একেবারে হাতের তালুর মতো চেনেন তিনি, যেমন মেদিনীপুরকে, সংগঠনটাও তো তেমন মজবুত করে পড়েন, না হলে কি করে 2 থেকে 18 হয় বা কি করে 77 হয়, সেটা তো তার সভাপতিত্বেই। প্রশ্নটা হচ্ছে এখানে, তাই কি মেদিনীপুর তো রইলই, সঙ্গে একটা অচেনা গড় দিয়ে সেটাও কনফার্ম করে নিল বিজেপি? ন্যাচারালি। এবার প্রথম কথা হচ্ছে যে দেখুন, এটা তো ঠিক, দিলীপ দা মানে আজকে যদি স্ট্যাটিস্টিক অনুযায়ী যদি দেখা হয়, তাহলে অন্যতম একজন সফল সভাপতি, এবং তিনি যেখানে দাঁড়িয়েছেন, সেই অমিতাভ বচ্চনের ডায়লগটা মনে পড়ে, হাম যাহা খড়ে হতে হয় লাইন ওয়াইসে শুরু হতে হয়, ঠিক এই ধরনের উনি যেখান থেকে দাঁড়িয়েছেন সেখান থেকেই জয় এসছে। আর আজকের দিনের ছবিটাও আপনি দেখতে পাচ্ছেন, পা রাখার পরেই যে ব্যাপারটা, তো সেই ছবিটা আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়ায়। হ্যাঁ, আবার খুব ভালো লাগে, বলছে একটা দলে এত রকম, রাহুলদা বলছিল যে দেখুন এটাই তো ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তো একটা দল যদি কিন্তু রাহুলদা সেটা বলছেন না, রাহুলদা বলছেন আপনাদের লোক নেই, প্রার্থী নেই, আপনারা তৃণমূল থেকে নিয়ে গেছেন। যারা কীর্তি আজাদকে কীর্তিকলাপ না জেনে যারা এই মাঠে দাঁড় করিয়ে দিয়েছে, তারা আবার এই কথা বলবে, আরে আমরা তো কমসে কম দেশি প্রার্থী দিয়েছি, তুমি তো ভাই ফরেনার দিয়েছো। আবার বলছিল কি যে এরা সব তৃণমূল, শুভেন্দু অধিকারী এক লাইন শেষ করেনি, সব তৃণমূল। রাহুলদা, তুমি তো বিজেপি, তুমি তো পুরনো বিজেপি, তুমি এই কথা কেন বলো? আরে বলা উচিত না, লুজ বল তো দেওয়া উচিত না। লুজ বল না, খুব ভালো বল দিচ্ছ আজকে দাঁড়িয়ে তুমি যে দল থেকে গেছো, বললো তথাগত রায় আর দেখালো হচ্ছে পার্থ বালু এরা। আচ্ছা আমি বলি, বলতে না হলো তো, তুমি যে দল পরিবর্তন করে গেছো, আমি তো জানি তোমার এবিলিটি ছিল, আমি তো খুশি হতাম তুমি যদি প্রার্থী হতে, কিন্তু মুশকিল হচ্ছে যোগ্যতা সম্মান দেবে না, দলে তো যোগ্যতা সম্মান দেবে না। আজকে যারা সত্যি লড়াই করছে তাদের জায়গা নেই। আজকে যারা সজলদা বলেছেন তো, আমি তাপস রায়, তার মানে উনিও প্রার্থী, সে তো সজলের কোনো জায়গা নেই বলে, এখন কি বলবে না বলবে, কিন্তু মুশকিল হচ্ছে আমি খুশি হতাম যেটুকু সজলকে আমি, কিন্তু মুশকিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকে দাঁড়িয়ে পাপিয়া তোমায় বলে দিচ্ছি রাহুলদা, কিন্তু বিজেপি তো এটা বলে যে তৃণমূলের কথা বলতে পারেন না, কারণ তৃণমূলকে সব জায়গায় 294টা আসন হোক বিধানসভার ক্ষেত্রে বা লোকসভার ক্ষেত্রে একজনকেই প্রার্থী করতে হয়। আর আজকে লড়াইটা তো বিজেপি আর তৃণমূলের মধ্যে হবে না, লড়াইটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন,
মমতা বন্দ্যোপাধ্যায় শেষ জায়গায় 13 বছর ধরে একসাথে উচ্চারণ করতে পারলেন না, তার বিবেক এত তোমায় ধাক্কা দিচ্ছে। তার ক্রেডিবিলিটি নিয়ে লড়াই যাবে, ক্রেডিবিলিটি নিয়ে লড়াই হবে, ক্রেডিবিলিটি নিয়ে সেই মানুষের তারা দেখবে যে ভাই দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের জন্য কি করেছে। একদম সোজা কথা, বর্ধমান দুর্গাপুরের জন্য দিলীপ ঘোষ না তো মানুষ তো দেখবে তৃণমূল কংগ্রেস কি উন্নয়ন করেছে, বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কি করেছে, বিজেপি কি করেছে, জবাব তো জানা যাবে। সন্দেশখালীতে কি হচ্ছে? বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষুব্ধ মহিলাদেরই একাংশ। সন্দেশখালীতে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষুব্ধ মহিলাদের একাংশ। রেখা পাত্রর বিরুদ্ধে এলাকায় পোস্টার পর্যন্ত পড়েছে। সন্দেশখালীর বাসিন্দাদের একাংশের দাবি যে রেখার পরিবর্তে তারা উপযুক্ত জনপ্রতিনিধি চান, যিনি সংসদে গিয়ে তাদের হয়ে মুখ খুলতে পারবেন, তাদের কথা বলতে পারবেন। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি, কিন্তু গ্রামবাসীদের একাংশ, তাদের কেন ক্ষোভ, কি বলছেন তারা? রেখা পাত্রই বা কি বললেন, দেখুন পরপর। প্রার্থী হওয়ার পর থেকেই তো আচরণ বদলে গেছে, ওই বদলে গেছে, পাড়া ভাগ করে ফেলেছে। এখনই চোর তাড়িয়ে ডাকাত আনছি। এখন যে এমপি মানে এক এমপি হওয়ার আগের থেকেই আমাদেরকে চিনতে পারছে না। অ্যাটিটিউডটা যদি এখন এত বাজে হয়, এরপরে এখনো বহুদিন বাকি। এখন সকালে যখন ফোন করেছি যে রেখা 5 জন যে আন্দোলনকারী মেয়েদের নাম চেয়েছিল পার্টি, তো তুমি কার নাম দিয়েছো এই কথা বলতে, এটা আমার পার্সোনাল প্রবলেম, পার্সোনাল ব্যাপার, এটা আমি জানাতে আগ্রহী নয়। আর আমি বলছি যে এখানে 100-150 জন মহিলা আছেন, মা মাসিরা আছেন, আপনারা তুমি তাহলে একটা কাজ করো, তুমি এদের সবাইয়ের সাথে কথা বলো। আমার 100-150টা ভোট কেটে গেলে আমার কোনো কিছু যায় আসে না, সন্দেশখালীর ভোটে আমার কোনো যায় আসে না। আমার 6টা থানা আছে আমার কন্ট্রোলে। এই যে উনি প্রার্থী হলেন, এখন দলের হয়ে তিনি বিভিন্ন জায়গায় যাবেন, আপনাদের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা? না না, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না। আপনারাও বিজেপি করেন? হ্যাঁ, বিজেপি করি আমরা ওকে সমর্থন করছি না। আজ সন্দেশখালীর মুখ আমি, কিন্তু সন্দেশখালীর যত মা আছে সবাই প্রার্থী। তাই আমি একটা কথা বলবো, এই আন্দোলনের পরে থেকে আমরা সবাই একসাথে নিজের বোন দিদির মতোই আমরা চলি। জায়গায় হয়তো উনি আমাকে ভুল বুঝছেন, আমার দিদি, তো আমি চাইবো আমার দিদি আমাকে না ভুল বুঝে এই কথাটা না বলুক। ইতিমধ্যে আমি শুনলাম যে আমি নাকি বলেছি যে সন্দেশখালীর ভোট আমার লাগবে না। আমি কথা তো বলিনি, আর সন্দেশখালীর ভোট আমার লাগবে না আমি কথা কখনোই বলতে পারবো না। কারণ সন্দেশখালীর মায়ের ভোট আমি কি নেব? সন্দেশখালীর মায়েদের মুখ হয়ে সন্দেশখালীর মায়েরা আমাকে এই অবধি পাঠিয়েছে, পৌঁছিয়েছে। তাই আমি এই কথা কোনো দিনও বলতে পারবো না। সন্দেশখালীর মায়ের জন্য আমি লড়তে লেগেছি, সন্দেশখালীর মায়ের সাপোর্টেই আমি এখানে এসেছি। আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, সন্দেশখালীর আন্দোলন তো পুরো বিজেপিকে ঘিরে আবর্তিত হচ্ছে। আপনাদের বিধায়ক যদি আরো আগে দেখি, রীতিমতো আপনাদের গড় বলাই যায়, মানে বামেদের, সেই জায়গা থেকে আপনারা তো ডিভিডেন্ডই তুলতে পারলেন না। ডিভিডেন্ড এইভাবে তোলার তো আমরা তো ওইভাবে তুলতে চাইনি। আর ডিভিডেন্ড যেটা বলছে সেটা মিডিয়া দেখিয়েছি। আমাদের যেদিন থেকে শুরু হয়েছে গণ্ডগোল, তার সেদিন থেকে তো বটেই, তারপরে আমাদের কমরেডরা আক্রান্ত হয়েছেন। আপনারা দেখানোনি যে ওইখানে পলাশ দাসের নেতৃত্বে নিরাপদ যেদিন গ্রেপ্তার হলো তার 2 দিন আগে নিরাপদ জীবনের ঝুঁকি নিয়ে পলাশ দাসকে সঙ্গে নিয়ে আরও 7 জন কমরেডকে নিয়ে আক্রান্তদের বাড়িতে গিয়েছিলেন, এবং আপনারা না দেখালো প্রচণ্ড ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এবং সত্যি কথা বলতে আমরা যেভাবে মানুষের সঙ্গে মিশে কাজ করেছি, আমাদের মিডিয়া নিয়ে এটা হয়নি, মিশে কাজ করেছি আমরা এখনো অবধি। আমাদের যেটুকু জায়গা আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, আমি বলছি সেটার আমরা ডিভিডেন্ড সেটা পাবেন কি ভোটে পাবেন? কথা বলছি, আমাদের ভরসা আছে মানুষের উপরে। এই যে যারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষের আবেগ নিয়ে খেলে এই জায়গাটায় নিয়ে চলে এলো, এবং আপনি দেখতে পাচ্ছেন আজকে রেজাল্ট, আমাকে কিছু বলতে হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন খেটে খাওয়া মানুষের আন্দোলনকে যেভাবে একটা অংশের মানুষ ধর্মীয় রাজনীতিকে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ধর্মীয় বিভাজনকে ঢুকিয়ে দিচ্ছিল, এটা কোনোভাবেই কাম্য নয়। গরিব মানুষের জমি লুট হচ্ছে, আমরা বলছি জমি ফেরত দেওয়ার আন্দোলন করব। জমি ফেরত দেওয়ার আন্দোলন করছে, নির্দিষ্টভাবে এখানে রেখা পাত্রকে প্রার্থী করা হচ্ছে, মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাই কি আমি সজলদার কাছে আসবো। সজলদারা কি আর কোনো উপযুক্ত প্রার্থী পেলেন না সন্দেশখালীতে বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য? সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। আমি সজলদার কাছে আসবো। সজলদা, সন্দেশখালী মানুষজনদের সুবিচার পাইয়ে দিতে চান তো আপনারা, তাই সন্দেশখালীর মুখকে প্রার্থী করেছেন, কি তা নিয়েই অসন্তোষ, ক্ষোভ? আমি বলছি যে আর কোনো প্রার্থীর কথা আপনারা কেন ভাবলেন না, উপযুক্ত প্রার্থী যেটা সন্দেশখালীর মানুষ চাইছেন? দেখুন, আমরা রাজমাতাকেও প্রার্থী করি, আবার রাজমিস্ত্রিকেও প্রার্থী করি।
আমরা সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব চাই। এর আগে আমরা চন্দনা বাউরি নামে একজনকে প্রার্থী করেছিলাম এবং তিনি আজকে আমাদের এমএলএ এবং প্রতিষ্ঠিত নেতৃত্ব, একদম সমাজের পেছনের স্তর থেকে উঠে আসা। অর্থাৎ আপনারা মনে করছেন যে তিনি সংসদে গিয়ে সবার জনপ্রতিনিধিত্ব করতে পারবেন, মুখ খুলতে পারবেন, সবার হয়ে কথা বলতে পারবেন না? আমি একটা কথা বলি, নন্দীগ্রামের শহীদের মা যদি খুলতে পারেন, হ্যাঁ, তাহলে এরা কেন পারবে না? নিশ্চয়ই পারবে। এরা তো এত বড় এক মেসেজ করি আন্দোলনটাকে এতটা রূপ এরা দিয়েছে। এবার হতে পারে এরা ট্র্যাডিশনাল পলিটিশিয়ান না, এখন চয়ন দ্বারা বিরাট খেটেছে সন্দেশখালির জন্য, তারা পুরো লড়াইটা, সন্দেশখালির লড়াইটা তারা বাঁশদনি থানার গেটের মুখে করেছে। তাদের নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়েছিল, সব বিপ্লব সেখানে করেছে, আর ওরা কোথাও কিছু করেনি। অনেক জোরে দাদা, একটু শোনেন। আমার বলার আনিস খানের ইনসাফ ওরা চায়, কিন্তু সন্দেশখালির ইনসাফে ওরা ছিল না। এবার বলি আমি বলি গন্ডগোল বা বিক্ষোভ। দেখুন, এটা 4-5 জন ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়ে বলছেন তারা ট্র্যাডিশনালি বিজেপি করেছে। যারা দলটা করেছে তাদের মনে ব্যথা লাগতে পারে যে হঠাৎ করে একজন কেন প্রার্থী হয়ে গেলেন, কিন্তু প্রার্থী করা আর প্রার্থী না করা আমাদের দলে ওইভাবে হয় না। আমরা সমাজে একটা প্রশ্ন উঠছে এর সঙ্গে, সজলদা আপনার কাছেই করব, এর সঙ্গে একটা প্রশ্ন উঠছে, আমি বলছি সন্দেশখালী, নেজার, আকুঞ্জিপাড়া খুব ছোট অংশ তো বসিরহাট লোকসভা, তার জন্য ভুল করছেন। আমরা ওই ভোটটার অঙ্ক কষিনি, ওখানে কটা গ্রাম, কটা থানা, কত ভোটার, ওই অঙ্ক কষিনি। আমরা এনেছি একজন গণ আন্দোলনের মুখকে। শাহজাহান হচ্ছে সিপিএম এর ঘরে সৃষ্টি, তৃণমূলের ঘরে ফুলে ফলে ওঠা, সেই রকম একটা দুর্বৃত্তকে যারা বিতাড়িত করেছে, যাদের জন্য গ্রেফতার করতে বাধ্য হয়েছে এই পুলিশ, এই প্রতীকী একজন মহিলাকে আমরা প্রার্থী করেছি। এগুলো সাময়িক ক্ষোভ বিক্ষোভে হয়, যারা রাজনীতি করে তাদের হয়, এগুলো আপনার চেয়ারের সাথে হলেও ম্যাডাম আপনারও লাগতে পারে, কিন্তু যে পার্সপেক্টিভে আমরা প্রার্থীগুলো করি সেটা ভাবতে হবে যে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব। আমি বলছি যারা ধরে আছেন প্ল্যাকার্ড তারাও করেছেন, কিন্তু তারা হয়তো ট্র্যাডিশনাল ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছিলেন। আমরা একটা সাধারণ মুখকে নিয়ে এলাম যার রাজনৈতিক জ্ঞানের থেকেও এই লড়াইয়ের অভিজ্ঞতাটা আছে মাঠে ময়দানে, এটা জিতবেন, একটা ইন্সপিরেশন হয়ে থাকবে। হাজী নুরুল ইসলাম কি সেক্ষেত্রে একটু দুর্বল হয়ে গেল রাহুল দা? না, আমি মাঝখানে বলে দিই সজল, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে একটা প্রার্থী দেওয়ার ব্যাপার, সে ওরা জায়গায় দিচ্ছে না দিয়েছে অন্য কথা, কিন্তু যে অভিযোগগুলো বারবার এসছে, আমি বলি যে অভিযোগগুলো বারবার এসছে সন্দেশখালী নিয়ে বারবার এত অভিযোগ, এত যে তৃণমূল কংগ্রেস ওখানে একদম নরক বানিয়ে দিয়েছে, কোনো আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই। সুতরাং দাঁড়িয়ে এমন একজন প্রতিনিধি বার করতে হলো যে আমার সন্দেহ আছে সর্বস্তরে প্রতিনিধিত্ব করতে পারে। প্রথম কথা, মানে এটা কি আপনারা বলছেন যে আপনাদের এমন একজন প্রতিনিধি বার করতে হবে? রচনা ব্যানার্জি, বহিরাগত বললেন রচনা ব্যানার্জি পাড়ায় গিয়েই বল, শুনুন না, ভোটে জিতেই বলছে, শোনো না, বলছে হুগলির মানুষের কপাল ভালো, আমাকে প্রার্থী তো ভাই এটা তো বলিনি। সমুদার কাছে আসতে হবে, সমুদা এখনো বলেননি, সমুদা এখনো বলেননি। আজকে দ্বিতীয় কথা হচ্ছে যে যদি বিজেপির এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এত কথা বলছে, পাপিয়া এত অভিযোগ নিয়ে এসছে, আজ অব্দি এতদিন হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছে না, ওরা প্রার্থী নেই ওদের। যদি এতই তোমাদের সফলতার বুড়ি হচ্ছে এজেন্সি নিয়ে কথা বলবে, অভিষেক গুজরাটের প্রার্থী তোমাদের প্রার্থী, গুজরাটের ভোটার তোমাদের প্রার্থী, তোমরা আবার প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে কথা বলো। আচ্ছা সজল দা, সৌম্যদা একবারও বলেননি, একটু বলতে দিন। প্রথমে যখন এই আলোচনা এখন সজল আর আমাদের দাদা যখন করছিলেন রাহুল দা, তখন তোমাদের ফুটারে যাচ্ছিল খুব সুন্দর একটা লেখা, অর্জুন সিংকে বলছেন তোমাদের অ্যাঙ্কার যে আপনি কি বাহুবলী, প্রশ্নটা জিজ্ঞাসা করছেন। তো আমি বলবো যে ওটা বলেননি অর্জুন সিংকে, আপনাদের প্রতিনিধি জিজ্ঞাসা করার দরকার ছিল না, মুখ্যমন্ত্রী বলেছিলেন আর কি যে এই ব্যাপারটা। তো অর্জুন সিং, আমরা তো প্রার্থী দেখে কনফিউজড, মানে কে কখন আমি মনে রাখতে পারি না, আমারও তো আস্তে আস্তে বয়স হচ্ছে, আমি জানি না মেমোরি পাওয়ার বাংলার মানুষের কত স্ট্রং হবে। তো ব্যাপারটা হচ্ছে রাহুল দা মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় কে প্রার্থী। 5 জন বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী হয়েছে, এবার স্ট্যান্ডিং এমপি, তারপরে থাকা অবস্থায় প্রার্থী হয়েছে। আবার
তৃণমূল বলছে বহিরাগত ফুইরাগত কী সব কথাবার্তা বলছে, বাইরের কথা। আমি তো শুনে বলে একই কথা শুনি আজি এ মন্থরার মুখে, বাপরে বাপ, আমার তো ভয়ঙ্কর ভয় লাগছে। গুজরাট থেকে প্রার্থী নিয়ে চলে এসছে, বলছে বহিরাগত। বলছে বাংলার তৃণমূল কংগ্রেসের একজন মুর্শিদাবাদের লোককে বিশ্বাস করলো না তৃণমূল, কোথা থেকে নরেন্দ্র মোদীর প্রচার করা একজন মানুষকে নিয়ে চলে এসছে 5 বারের সাংসদের বিরুদ্ধে লড়তে, সে বলছে বহিরাগত। বাংলা নাকি নিজের মেয়েকে চায়, তো বাংলা বাড়ির লোক চায় না, বাড়ির লোকই চাইছে না। কিরে বাবা, তো আপনারা এইসব কথাবার্তা যে দেখাচ্ছেন, আমি বলছি আচ্ছা এত তৃণমূলের একটা সরকারি দল প্রতিবার 5 বছর অন্তর অন্তর, আমি একটা কথা বললেন, কথা বলার সময় ডিস্টার্ব করতে নেই, সব বেরিয়ে পড়বে অনেক কথাবার্তা। প্রতি 5 বছর অন্তর অন্তর দেখবে 5 বছর অন্তর অন্তর একটা করে মানে সিনেমা আর্টিস্ট আর আসুক, তারা নির্বাচনের আসুক, বাস্তব কোনো অসুবিধা নেই। কিন্তু 5 বছর পর পর কী হয়, যখন মানুষ পারফরমেন্স চায়, রিভোটিংয়ের কথা বলে, তখনই তাদের বদলে দিতে হয়। আমি বুঝতে পারি না যে বসিরহাট কেন্দ্রের যার 25%, প্রায় 25 থেকে 26% পার্লামেন্টে যার অ্যাটেন্ডেন্স, সেই নুসরত জাহানকে সরিয়ে দিতে হলো, কারণটা কি? আমি জানতে চাইছি যে যাদবপুরের মানুষ তো জানতে চেয়েছিল যে 27% অ্যাটেন্ডেন্স, আমি বলেছি আমরা কোথায় বলে দিচ্ছি, আমরা দেখবেন আসলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যখনই আপনি কখনো বলবেন তখন এরা ইউনাইটেডলি একসঙ্গে বলবে। আমরা আমাদের প্রার্থী দেব, শুনুন, আমরা প্রার্থী দেব এবং আমাদের প্রার্থী ঠিক সময় আপনারা দেখতে পাবেন। কিন্তু কথা হচ্ছে পরিষ্কার বাংলার মানুষকে বলুন যে কেন তৃণমূলের প্রার্থী কম পড়িয়াছে তাই গুজরাট থেকে আমদানি করতে হয়, কেন বলুন যে একটা প্রার্থীকে আনতে হয়। আরে আমরা তো ব্যানার দিইনি যে বাংলা নিজের মেয়েকে চায়, আমরা তো বলিনি বাংলা নিজের মেয়েকে চায়, কোথায় চায়? বাংলা তৃণমূলের ঘরের লোক চায় না, তৃণমূলের প্রার্থী নয়, বিজেপির ইউসুফ পাঠান কার্ড প্রার্থী, বিজেপির প্রচার করা প্রার্থী নিয়ে এসছে, বিজেপির প্রচার করা পার্টি নিয়ে এসছে ইউসুফ পাঠানকে। বলুক তৃণমূল কংগ্রেস ওটা কার প্রার্থী বলে, আমরা তো বলছি বহরমপুরে সন্দেশখালী নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের এত ভাবনা, লোকসভা ভোটে কতটা ডিভিডেন্ড পাবে লোকসভা ভোটে সন্দেশখালী? তো প্রথম দিকে যে অবস্থায় দাঁড়িয়েছিল সেটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট ইস্যু হয়ে গেছিল। আপনি বলছেন তৃণমূল সামাল দিয়ে দিয়েছে? তৃণমূল অনেকটা সামাল দিল ওই সিএএ হয়ে যাওয়ার পরে। এখানে আমি একটা কথা উল্লেখ করব, আপনি বলবেন রবীন্দ্রনাথ বাবু, একটা কথা উল্লেখ করব, রাহুলদার কাছ থেকে পরে রিয়াকশন নেব। গতকাল নতুন পার্টি অফিসের উদ্বোধন করতে গিয়ে সুকুমার মাহাতোকে বলতে শোনা গেল যে সন্দেশখালী আমাদের ছিল, আমাদের থাকবে। তাহলে সবই যদি ঠিকঠাক থাকে তাহলে সে কথা বলতে হচ্ছে কেন রবীন্দ্রনাথ বাবু? আসবো। সন্দেশখালী তো শুধুমাত্র সন্দেশখালী ব্লকের উপর নয়, ওখানে মিনাখা আছে, অন্যান্য অনেকগুলো ব্লক আছে। সুতরাং এই একটা ব্লককে দিয়ে তো হবে না, একটা ব্লকে খুবই অত্যাচারিত হয়েছে মানুষ, অত্যাচারিত হচ্ছে মহিলারা, অত্যাচারিত হয়েছে, কিন্তু সেটার বাইরেও তো অনেক ব্লক আছে এবং সেখানে তো তৃণমূল কিছুই করেনি, এটাও কিন্তু ভাবা উচিত নয়। মানে এতদিন ধরে তৃণমূল কিছুই করেনি এটা ভাবাটাও ভুল হবে। সুতরাং তাদের একটা স্ট্রং হোল্ড আছে, তাদের একটা অর্গানাইজেশন আছে, সেই জায়গাটা খুব ব্যাকফুটে চলে গেছিল। কিন্তু বিজেপি সিএ দেওয়ার পরে বস্তুতপক্ষে একটা জায়গাতে দাঁড়িয়ে এই চত্বরে যেখানে সংখ্যালঘু মানুষরা অনেক পরিমাণে আছেন তারা কিন্তু এগিয়ে এসছেন, মানে সিএ কে দেখে বা সিএ এর বিরুদ্ধে গিয়ে তারা তৃণমূলকে আবার এগিয়ে নিয়ে এসছেন এবং তৃণমূলের দিকে যেটা পালে হাওয়াটা চলে গেছিল সেই পালে হাওয়াটা আবার ফিরে এসেছে। একটা লাইন আমি জোর করে বলবো, একটা লাইন জোর করে বলবো। আমি বলছি তুমি তলায় দেখাচ্ছ, অ্যাকশনে করো না। দুদিন আগেই বললেন যে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে লোকসভা ভোটে, কিন্তু এই দার্জিলিং নিয়ে সমস্যা কেন দানা যে কারণ বিজেপি প্রার্থী ঘোষণা করার পরই দলীয় বিধায়কই বিদ্রোহী, নির্দলের হয়ে লড়বেন বলে একেবারে সাফ জানিয়ে দিয়েছেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক এবং ফের তুলেছেন পৃথক রাজ্যের প্রসঙ্গ। ভূমিপুত্র না থাকলে আমি দলের থেকেই একটা ক্যান্ডিডেট मतलब একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি দাঁড়াবো, আমি কথা দিলাম, বার্তা দিলাম। বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছে সবার থাকে, 5 জনের ইচ্ছেটাকে একজনের হয়, তো 17 লাখ পপুলেশনে একজনও লোকসভার ক্যান্ডিডেট হওয়ার মতন লোক পার্টি পায়নি।
তার মানে কি এটা আমাদের উপরে একটা হে দৃষ্টি দিয়ে দেখতেছে পার্টি, এটা আমরা বুঝবো না? হ্যাঁ, তোমাদের মধ্যে কোনো ক্যান্ডিডেট হওয়ার মতন লোকই নাই, এইটা নাকি? না না, ওনারা এই ঢাকনা পাঠাচ্ছেন, এই দুইটার মধ্যে একটা। রাজু বিষ্টা আমাদের পার্টির ঘোষিত প্রার্থী। তিনি বিগত দিনে কি কাজ করেছেন এবং কেন্দ্র সরকার শিলিগুড়ি সহ পাহাড়ের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে, পাটডোগরা এয়ারপোর্টের উন্নতিকরণ, এলিভেটেড রোড, দ্বিতীয় কোঅর্ডিনেশন সেতু থেকে শুরু করে এর আগে কোনো সরকার করেনি। পার্টির ঘোষিত প্রার্থী রাজু বিষ্টা, পার্টি তার পাশে আছে, তাকে আমরা জেতাবো। আলাদা রাজ্যের ডিমান্ডে আমি রাজনীতিতে এসেছি, আর বিজেপিতে আমি আসলাম এই জন্য যে বিজেপি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের যে ডিমান্ডটা আছে এটা আমরা পূরণ করব। ঠিক আছে, তো পরপর ওই আশায় আমরা 15 বছর ধরে 3টা এমপি এখান থেকে জেতায় পাঠাইলাম, কিন্তু যত সাংসদ বাইরে থেকে আসেন সবাই আমাদের ইস্যুর মধ্যে ওই ঢাকনার কাজ করেছে। তিনি বিজেপির দ্বিচারিতার বিরুদ্ধে যে কথা বলছেন সেটা তো পরিষ্কার ঝকঝকে সত্য। ওই বিমল গুরুং বলে একজনের কাঁধে ভর করে বিজেপি ভাববেন যে আমরা জিতে যাব, 2বার জিতেছি এবারও জিতবো, 3বার জিতেছিলাম আবারও জিতবো, সেই পরিস্থিতি দার্জিলিংয়ে নেই। দার্জিলিংয়ের পরিস্থিতি পাল্টে গেছে এবং বিজেপি সম্যকভাবে বুঝে যাবেন এবার ওদের জন্য থাকবে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক নির্দল হয়ে তো লড়বেন বললেনই, কিন্তু মারাত্মক অভিযোগ করছেন, বলছেন হেয় দৃষ্টিতে দেখা হচ্ছে এবং 3বার আমরা লোকসভায় পাঠালাম আমাদের প্রতিনিধি, কিন্তু ফল হলো কই, কথা রাখলো কই? দার্জিলিং লোকসভা কেন্দ্র গত 15 বছর ধরে বিজেপির দখলে। আমি সজলদার কাছে আসবো। সজলদা, 2009 সালে জসবন্ত সিং, 2014 সালে আহলুওয়ালিয়া, 2019 সালে রাজু বিস্ট, আবার কি চাপে পড়ে রাজু বিস্ট? কিন্তু কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা বলছেন ভূমিপুত্রকে পাত্তাই দিচ্ছে না, হেয় চোখে দেখা হচ্ছে। না, প্রথম আপনার প্রশ্নের উত্তর দেব, তার আগে আরেকটা কথা বলি। আপনি একটু আগে দেখাচ্ছিলেন আমাদের সন্দেশখালীর প্রার্থী নিয়ে যে তাকে ঘিরে বিক্ষোভ, হ্যাঁ, আর তলায় স্ক্রল দিচ্ছিলেন, কোথাও উচ্ছ্বাস কোথাও দুটোই পাশাপাশি রেখেছি, কিন্তু উচ্ছ্বাসটা আপনারা দেখাননি, আমি সেটা মনে করে দিলাম। মানে আমরা থাকাকালীন উচ্ছ্বাসটা কোথাও দেখতে পাইনি, এটাই একটা গণতান্ত্রিক দলের নিয়ম। না না, উচ্ছ্বাস দিয়ে থাকা উচিত, তো তৃণমূলকে করবেন এই আমি আপনাকে বলি, ধরুন এই ধরনের আপনি শুনতে পাননি আমি তৃণমূলকে যে প্রশ্ন করেছি যে পাত্র হওয়াতে চাপ বাড়লো কিনা? না না, উচ্ছ্বাসটা দেখিয়ে কিছু বলেনি। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, ধরুন এই ধরনের ঘটনা থাকে। ছোটবেলায় দেখতাম ভোট আসলে ভোটের পরেই আবার প্রদেশ কংগ্রেস অফিসে নতুন সার্সি, নতুন জানলা লাগাতো। যখন যার ওয়েব থাকে তখন তার এগুলো থাকে। এখন কোনো মরা বাজার, এখন দোকান খোলার কেউ নেই, যে যখন যাকে দুজন সিপিএম কংগ্রেসের দুজনেরই একই অবস্থা। আমাদের আছে জেতার মানসিকতা, লড়াই করবার মানসিকতা, জেতার প্রবাবিলিটি, ফলে এগুলো থাকবে। তৃণমূলেরও আছে কিছু অংশে, তাদেরও আছে। আজকে একটা মুর্শিদাবাদ কেন্দ্রে, একটা বহরমপুর কেন্দ্রে আপনি দেখুন কতগুলো এমএলএ একসাথে চেঁচাচ্ছে। আপনার কানে এই আমাদের একজন এমএলএ এর কথা এসছে, তাহলে তো আপনার কানে হুমায়ুন কবিরও বাজা উচিত। সেও তো বলছে প্রার্থী হবে এবং বলছে জেতার জন্য প্রার্থী হব না। এ বড় অদ্ভুত কথা। আরো একজন কালকে দেখছিলাম ভদ্রলোক, তিনিও সংখ্যালঘু, তিনিও বলছেন না এসব আমরা মানবো না, আমরা এর বিরুদ্ধে রাস্তায় নামবো। এই যে ব্যাপারটা, এগুলো যে দলগুলোর জেতার প্রবাবিলিটি থাকে তাদের এগুলো শুরুর দিকে থাকে, পরে আবার সবাই দলের হয়েই নেমে পড়ে। এটা নিয়ে এত ভাবনা কিছু নেই। হুমায়ুন কবির নেমে পড়েছে। আচ্ছা, সেটা নিয়ে আসবো রাহুলদার কাছে। আচ্ছা, দিলীপ ঘোষ আরতি করছেন এই মুহূর্তে, সরাসরি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দামোদরের ঘাটে আরতি করছেন দিলীপ ঘোষ। রাহুলদা একবার নমস্কার করুন। বর্ধমান দুর্গাপুর থেকে লড়ছেন দিলীপ ঘোষ। গতকাল ঘোষণার সঙ্গে সঙ্গে আজকে সকাল থেকে প্রচারে নেমে পড়েছেন, দোলের দিন, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দামোদর ঘাটে আরতি করছেন দিলীপ ঘোষ। রাহুল দা আরতি করছেন, ভালো কথা। উনি ধর্মপ্রাণ মানুষ, ওনার যা রিচুয়ালস উনি তাই করছেন, তারই আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি যেটা বলতে চাই, আমি মাঝখানে কথা বলিনি, আমি বারবার বলছি মাঝখানে ইন্টারাপ্ট না করলেই ভালো। আমি মাঝখানে কথা বলিনি, আমি তো কিছুই বলিনি। ঠিক আছে, তুমি আগে বলছো। বেশ বেশ, ঠাকুর কথা বলি। আমি প্রথম কথা বলছি যে আমার একটা প্রশ্ন অদ্ভুত ভাবে আমার মনে হচ্ছে
যে এতদিন ধরে গত 2022 থেকে এই দুর্নীতি নিয়ে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার পালা চলছে। আমি বলি হ্যাঁ হয়েছে, আমি বলছি। এবং বিচার ব্যবস্থা দাঁড়িয়ে সেখানে কে প্রমাণ হবে, আমি বলছি তো যদি কোথাও কেউ দুর্নীতি হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, যা হয়ে থাকে তা প্রমাণ হোক, শাস্তি হোক, তাতে নিয়ে কোনো কথা বলছি না। আমি যেটা বলছি বিরোধীরা যে প্রোপাগান্ডা, পাপি আমার কথাটা বোঝার চেষ্টা করো, বলছি যে প্রোপাগান্ডা করেছে মানুষ বুঝতে পারছে না। এই তো ভাই আবার বলতে তো দাও ভাই, বাংলায় দাঁড়িয়ে আজকে যে প্রোপাগান্ডা, যে পারসেপশন তৈরি হয়েছে যে এমন একটা রাজ্য যেখানে নৈরাজ্য, এখানে আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, সন্দেশকারী বলো, ওখানে বলো, সেখানে বলো, তাই আবার আপনারা তাই আবার তৃণমূল পাল্টাই দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। মেদিনীপুর নয়, বর্ধমান দুর্গাপুর থেকে লড়ো প্রচারের আলো কাটছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাবো। কীর্তি আজাদ বলছেন যে ক্রিজেই দাঁড়াতে পারবেন না দিলীপ ঘোষ, 16 রানে আউট হয়ে যাবেন। কি বলছেন দিলীপ ঘোষ? উজ্জ্বল দেখো, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ আজকে বর্ধমানে পা দিয়েছেন। সকাল থেকে তিনি কিন্তু জনসংযোগ করে যাচ্ছেন। আমরা সকালবেলা দেখেছি যে প্রচুর মানুষের সঙ্গে তিনি দোল উৎসব করেছেন। এখন এসেছেন তিনি এখানে আরতি করতে। এত মানুষের ভিড়, মানুষ সব জায়গায় ভিড় করে, কাউকে দেখার জন্য করে, আর কেউ ভিড়ের দিকে যায়। তো কারো দিকে ভিড় যায়, কেউ ভিড়ের দিকে যায়, তো জানি না কে কোনটা। দেখে নিন, সকালবেলা এত মানুষ আপনাকে আবির মাখালেন, আপনাকে অভ্যর্থনা জানালেন। বিকেলবেলা, সন্ধ্যেবেলা যখন এসেছেন এই আরতির ঘাটে, এত মানুষের ভিড়। দেখুন, আমি তো চিরদিন মানুষের সঙ্গেই থেকেছি, ভিড়েই থেকেছি। আমি খালি বাথরুমে থাকি যখন একা থাকি, বাকি কখনো একা থাকি না, এটা কেউ বলতে পারবে না। আমি ভারতীয় বিজেপি, আপনাকে আমি বলে দিচ্ছি, আমি এমপি হয়েছি, তো এমপি হিসাবে সে বিজনেস ক্লাসের টিকিট পায় ফ্লাইটে, আপনি জানেন। দিলীপ ঘোষ কিন্তু ইকোনমিক ক্লাসে যায়, কারণ ভিড়ের সঙ্গে যেতে হবে বলে। মাঠটা কি চেনা ময়দান? এসব জায়গা আমি সাইকেলে ঘুরেছি। আমি আরএসএস এর প্রচার থেকেছি 4 বছর এখানে, দুর্গাপুর, গলসিয়া থেকে আসানসোল অব্দি পুরো জায়গা চেনা আমার। আর প্রেসিডেন্ট হয়ে 8 বছর আমি পার্টির কাজে সব জায়গায় ঘুরেছি। বেশিরভাগ মুখ আমার চেনা, তারা ছোট ছিল, এখন বড় নেতা হয়ে গেছে। যারা আপনাকে এই মাঠে পাঠিয়েছে তারা ভাবতে পারেনি যে দিলীপ ঘোষের মাঠটা এতটা চেনা হবে। এখন ভেবেছে বলেই হয়তো পাঠিয়েছে, আমি জানি না পাঠিয়েছে, কিন্তু দিলীপ ঘোষের মাঠ সব জায়গায় আছে। লড়াই হবে। দিলীপ ঘোষ লড়াই করে বলে লড়াইয়ের ময়দান সব জায়গায় খুলে রেখেছে, আর লড়াই করার লোকও সঙ্গে এসে যায়। কীর্তি আজাদের সঙ্গে লড়তে হবে। কীর্তি আজাদ তো রিটায়ার্ড, আমি তো ফর্মে আছি। বলেছে 0 রানে আউট করবে আপনাকে। উনি যে দিদির হয়ে লড়তে এসছেন না, দিদিকে এমন ঝটকা দিয়েছিলাম, 19 সালে 12টা সিট নিয়ে নিয়েছি। উনি ইতিহাস জানেন না, উনি বর্ধমান জানেন না, উনি দুর্গাপুর জানেন না, উনি বাংলা জানেন না, বাংলার মাটি জানেন না, টিএমসি কেও জানেন না কি জিনিস। দেখো, এই মুহূর্তে কিন্তু আবার তিনি যাবেন, তার একাধিক কর্মসূচি রয়েছে। স্বাভাবিকভাবে এখানে দিলীপ ঘোষকে দেখে এখানকার যারা মানুষজন তারা ছবি তোলার চেষ্টা করছেন, এবং নিঃসন্দেহে এই হচ্ছে তার ছবি। দিলীপ ঘোষ তিনি আরতি করলেন, বেশ কিছুক্ষণ পুজো দিলেন, এবং একদম সভাপতিত ভঙ্গিতেই দিলীপ ঘোষ বললেন ভিড় দিলীপ ঘোষের সঙ্গে যায়। রাহুলদার কাছে আসবো। রাহুলদা, আমি তোমাকে আগেই বলেছি, প্রথম কথা হচ্ছে গত লোকসভায় দাঁড়িয়ে যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, না যে বিজেপির ক্যান্ডিডেট ছিল, যিনি এমপি ছিলেন, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, যিনি একসময় বাংলা ভাগের জন্য, বাংলা ভাগ করার জন্য উক্তি করেছিলেন, গোর্খাল্যান্ডের হয়ে প্রকাশ্যে সওয়াল করেছিলেন, আর সে চলে গেছেন, ইনি এসছেন। এখন বর্ধমান দুর্গাপুরের মানুষ বিচার করবে যে কি কাজটা হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়িয়ে এতই দুর্নীতি হয়, তাহলে বিজেপির কাকে দেব প্রার্থী বসে আছে, সফল করছে না এদিক ওদিক ছক্কাগুটির মতো। তার মানে তাদের মধ্যে আছে আত্মবিশ্বাস নেই। আত্মবিশ্বাস থাকলে তাহলে বোঝা যেত। আচ্ছা, মমতা ব্যানার্জি ভবানীপুর ছিলেন না, এত আত্মবিশ্বাস নন্দীগ্রামে গেছিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছিলেন? গিয়ে মুখ পোড়ালেন কেন? আমাদের বলতে দেওয়া হবে না। একদম আসবো, আমি সমুদার কাছে আসবো, তারপর চয়নদার কাছে আসবো, কিন্তু রাহুলদাকে তো এটা বলতে হবে যেটা চয়নদা সমুদারা বলছেন, যে আপনারা আগে ভাগে প্রার্থী ঘোষণা করলেন বিজেপির পরপরই, যাতে বাকি যারা টিকিট না পান তারা যাতে বিজেপিতে চলে যেতে পারেন এবং টিকিট পেতে পারেন। এটা বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং নয়। আমি একটা কথা বলি, কিছুক্ষণ আগে তুমি একটা জিনিস দেখাচ্ছিলে যে দার্জিলিং নিয়ে রাজু বিস্তা ইত্যাদি, মানে ওদের এমএলএ রিজাইন করার কথা। আমি বলছি যে গত 15 বছর ধরে ওখানে বিজেপির সাংসদ রয়েছে। আমি বিজেপির প্রতিনিধি, তৃণমূলের প্রতিনিধি, বা এখানে আমাদের বিশ্লেষক আছেন। আমি জিজ্ঞাসা করছি যে পার্লামেন্টে একবারও 6 শিডিউল নিয়ে আলোচনা হয়েছে কিনা, কোন
সাংসদ তুলেছে? এটা শুধু উত্তরটা দিয়ে দিন। আমার এখানে একটা খুব পরিষ্কার কথা পাপিয়া, আমি জিজ্ঞেস করছি যে 10ই মার্চ ব্রিগেডে বিজেপির একজন সাংসদ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকৃতি দিয়েছে যেহেতু বিজেপিরই সাংসদ, তাকে মঞ্চে তোলা হয়েছিল। তিনি তখনও তৃণমূলের, ভাই আমাকে নিয়ে টানাটানি করছো কেন? আমাকে ওর মতো অত বড় জায়গা আমি নেই। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে কি, অদ্ভুতভাবে দেখতে পেলাম যিনি উত্তর কলকাতায় তার নিজের দলের সাংসদকে একসময় বলেছিলেন বিজেপির দালাল, তিনি আজকে বিজেপির টিকিট নিয়ে উত্তর কলকাতায় লড়বেন। এই যে গোলক ধাঁধা, এটা কি মানুষ দেখছে না? রাজনৈতিক বিশ্লেষক কথা বলবেন আমি জানি না, যারা নির্দিষ্টভাবে আমরা এখানে জিজ্ঞাসা করছি যে যারা বাংলা ভাগের কথাবার্তা বলছে, যারা বাংলা ভাগের কথাবার্তা বলছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বিশেষ করে আমাদের শহীদ রয়েছে বাংলা ভাগের বিরুদ্ধে, আমরা ওখানে যা প্রচার করবো অবশ্যই করবো বাংলা ভাগের প্রসঙ্গ নিয়ে তারা কিভাবে আক্রমণ শানিয়েছেন যে ভালো করে দেখুন তো, এই হেরোইন পাচারকারী বিজেপি নেতাই কি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার? এ তো রীতিমতো ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলার। তাহলে আসাম পুলিশ মাদক পাচারের অভিযোগে একে গ্রেফতার করেছিল তখন। আর এই প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছিল, তারপর আদালতে মুক্তি পেয়েছি, ফের এসব বলতে তৃণমূলের লজ্জা করছে না? পাল্টা আক্রমণ করেছেন বারাসাতের লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। টিএমসি এটুকু এই বোধ বুদ্ধি হয়নি, তারা মিথ্যা মামলায় ফাঁসানোর পরে কোর্ট যাকে বাইকে তৈরি করেছে, নির্দোষ প্রমাণ করেছে, তারপরে সেই বিষয় নিয়ে কথা বলে লজ্জা করে না? টিএমসি ছোট থেকে বড় সব ধরনের যে যত বড় নেতা সে তত বড় দুর্নীতিবাজ, তাদের কথা এই কথা মানায় নাকি? স্বপন মজুমদার সম্পর্কে জানতে গেলে তার এলাকায় যেতে হবে, শুনতে হবে। স্বপন মজুমদার তার লাইফে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, আর কোনো ধরনের দুর্নীতিবাজকে আপোষ করে না। আগামী দিনে এই তৃণমূলের দুর্নীতিবাজদের শিখিয়ে দেবে যে কিভাবে শাসন করতে হয় আর কিভাবে সন্ত্রাসীদের দমন করতে হয়। রাহুলদার কাছে আসবো। রাহুলদা, মানে এ তো একেবারে পুরনো ভোঁতা অস্ত্র, 2021-এ তো কাজে লাগেনি। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, তিনি তো সেই আপনাদের অস্ত্রে উল্টে আপনারা ঘায়েল হয়েছেন, মানে তৃণমূল ঘায়েল হয়েছে। আমি বলছি যে অরূপ চক্রবর্তী বলার আগে একটু দেখে নেবেন না, নির্বাচন কমিশনে এনডিপিএস কেস নাম্বার 1052017 একেবারে নিজেই ডিসক্লোজ করেছেন তো স্বপন মজুমদার। তুমি একটা অদ্ভুত কথা বলছো। প্রথম কথা হচ্ছে বিজেপি কোথায় কোথায় দেখবে, না না কি করে দেখবো? হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে দেখবো? শুভেন্দু অধিকারী কি করে দেখবো? আজকে এদের নামে বিজেপি চল বলেছে, তৃণমূল তো বলেনি, বিজেপি তো অভিযুক্ত করেছে এদের। আজকে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীর আসন পেছনে বসে আছে, কেউ মন্ত্রিত্ব হয়, কেউ মুখ্যমন্ত্রী হয়, তারাই বসে আছে। রাজীব ব্যানার্জি মানব পাচার অভিযুক্ত গরু পাচারকারী যারা বলেছিল তৃণমূল একসময়, বিজেপি বিজেপি দুর্নীতিগ্রস্ত যখন মঞ্চে বসে থাকে তখন অদ্ভুত কথা। আমি যেটা বলি, স্বপন বাবুকে এর আগেই ওই অঞ্চলের মানুষ নির্বাচিত করেছেন এবং তিনি আদালত থেকে বেকসুর খালাস হয়েছে। কিন্তু কারা বলছে, অরূপ চক্রবর্তী আজকাল টিভিতে আসতে গিয়ে ফেসবুকে লাইক টাইপ বেশি পেতে গিয়ে এসব কথা বলে আজকাল, কিন্তু তাদের জানা উচিত তাদের দল হচ্ছে গরু চোর, কয়লা চোর, বালি চোর, রেশন চোর, চাকরি চোর, মানুষের স্বপ্ন চুরি করে, আরে লোকের বউ চুরি করে। আজকে এই ধরনের, না না আমি কোন ব্যক্তিকে বলিনি, কোনো ব্যক্তির উদ্দেশ্যে বলি, এই ধরনের একটা দল একটা বেকসুর খালাস পাওয়া লোক কি কোটের উপরে নাকি অরূপ চক্রবর্তী এসব করে ভাবে লাইক পাবো, লাইকের আশায় করে। সত্যপাল মালিক কি বলছে? ভোট দেবেন, আস্থা রাখতে হবে তো। যে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, যাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন, মানুষের হয়ে যিনি কথা বলবেন গিয়ে সংসদে, আগে আমি একটা স্বচ্ছ ভাবমূর্তি থাকতে হবে। আমি এক্ষেত্রে বলছি না, সব ক্ষেত্রেই বলছি, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ। আমি দিলীপ বাবুর প্রসঙ্গে একটু আসছি। দিলীপ বাবুর যে আপনারা আরতি দেখাচ্ছিলেন,
এটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক, মানে উনি আরতি করছেন দোলের দিন, কিন্তু এটা কিন্তু মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। একটা আমার মানে কষানো থাকবে যে উনি 13% ছিল কিন্তু মেদিনীপুরে সংখ্যালঘু ভোট, এখানে কিন্তু 19%। সুতরাং এই যে আরতি স্ট্র্যাটেজিক্যালি এগুলো বড় মুশকিল জানেন। হিন্দুরা যদি তার পুজো করে সে হচ্ছে সাম্প্রদায়িক, আমি সাম্প্রদায়িক বলি, আর মুসলিম নামাজ পড়লে সেটা হচ্ছে লিবারেল। আমার বক্তব্য বলছি, আমি কিন্তু বলিনি যে দিলীপ বাবু সাম্প্রদায়িক, আমি বলছি যে বিজেপির এই মেরুকরণের কথা। আমি কিন্তু দিলীপ বাবুকে কোনোভাবে সাম্প্রদায়িক বলিনি। হতে পারে, এইবার এটা যেটা পাপিয়া জিজ্ঞেস করছিল যে কিভাবে সংসদের যারা জনপ্রতিনিধি যাচ্ছে তাদের কি ভরসায় মানুষ বলবে। দেখুন, মানুষের কিন্তু ভোট, এই যে আমরা এত চিৎকার চেঁচামেচি করছি, মানুষ কিন্তু ওই সার্ভেতে গেলেও তারা বলে না, তাদের একটা কিন্তু নিজস্ব ধারণা আছে দুর্নীতি কিভাবে তাদের ইম্প্যাক্ট করছে, তাদের জীবনে যে যে ইস্যুগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেইগুলোর উপর দাঁড়িয়ে কিন্তু তারা ভোটটা দেবে। সুতরাং এরকম নয় মানুষ ভাবনা চিন্তা না করে একটা হঠাৎ করে গিয়ে ভোটটা দিয়ে দেবে, যদি ভোট সে নিজের ভোট দিতে পারে। আমি জানি না পশ্চিমবঙ্গে ভোট হিংসা খুব সাংঘাতিক, নির্বাচন কমিশন কতটা ব্যবস্থা নেবে, যদি সেই ব্যবস্থা নিয়ে ভোট দিতে পারে তাহলে কিন্তু খুব বোধবুদ্ধির সঙ্গে বিচার বিবেচনা করেই মানুষ ভোট দেয়, এবং সেখানে তার জীবনকে যেগুলো ইম্প্যাক্ট করছে, যে যে ইস্যুগুলো ইম্প্যাক্ট করছে। অর্জুন সিং ভোট প্রচার শুরু করলেন পার্থ ভৌমিকের গড় নৈহাটি থেকেই। পাল্টা কি বললেন পার্থ ভৌমিক, দেখুন। আমি তো লক্ষাধিকের বেশি ভোটে জিতবো, নিশ্চিত থাকুন। 7টা বিধানসভায় জিতবো। এবার মিরাকল করব। অর্জুন বাবু 4 জুন যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে। কয়েকদিন আগে পর্যন্ত দুজনে ছিলেন একই দলে, এখন লোকসভা ভোটে তারা প্রতিপক্ষ। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরদিনই কার্যত খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে পার্থ ভৌমিকের গড় বলে পরিচিত নৈহাটি থেকে প্রচার শুরু করলেন অর্জুন সিং। ও তো কর্মীদেরকে শুধু নিয়ে রাজনীতি করেছে, বিল্ডে নেবে তো কোনোদিন রাজনীতি করেনি। এই নৈহাটি মানুষ, এই গৌরীপুরের মানুষ যখন অত্যাচারে সিপিএম জামানায় যখন অত্যাচার হয়েছিল তখন কিন্তু পাশেই আমি ছিলাম। এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে। এদিন নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অর্জুন সিং। পুজো দেন গৌরীপুর হনুমান মন্দিরেও। এর পাশাপাশি কাঁচরাপাড়ার 55 তলা শিব মন্দির, নৈহাটির আনন্দময়ী মন্দিরেও যান তিনি। গৌরীপুর ঘোষপাড়া রোডে সামিল হন পদযাত্রায়। বাংলার একটা ঐতিহ্যশালী মন্দির, আমরা সৌভাগ্যশালী, আমাদের এলাকায় বড় মা মন্দির আছে। আমরা ওনার পুজো করে এখান থেকে যাত্রা শুরু করেছি, নৈহাটি থেকেই যাত্রা শুরু করেছি। মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকুক, অসুর শক্তিকে নাশ করার জন্য মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকবে, এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করি। যারা ভগবানের নাম রাজনীতিতে টেনে আনে আমি তাদের সাথে সহমত করি। অর্জুনের মতোই এদিন নৈহাটিতে প্রচারে সামিল হন পার্থ ভৌমিকও। বসন্ত উৎসবে মেতে ওঠেন স্থানীয়দের সঙ্গে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অনেকেই বলছেন ব্রিগেডটা তো লোক দেখানো ছিল, মানে ব্রিগেডের সবাই অর্জুন সিং এর থাকা, আসলে তো দরজা খুলে দিয়েছে তৃণমূল। না না, তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে না করবে তৃণমূল কংগ্রেসের নিজের ব্যাপার। দ্বিতীয় কথা, দেখো এত না ফ্রিকোয়েন্ট দলবদল মানুষ ভাবে না, মানে অর্জুন সিং তো প্রথা ছিল না, আমি বলি না, স্টেবল কোন স্টেবল যে কোনো দলেরই দল বদল করতে এটা আমি বলছি না আইনের বিরুদ্ধে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে জল বদল এত যদি ফ্রিকোয়েন্ট হয় সেটা মানুষ ভালোভাবে নেয় না। আর পার্থ অভিনন্দন জানিয়েছে, যদি অর্জুন ক্ষমতা থাকে জিতবে, আমার তো মনে হয় না মানুষ সেটাকে ভালোভাবে নেবে। পার্থ ভৌমিক নয়, আসলে তো ব্যারাকপুরে লড়াই করে পুলিশ। অর্জুন সিং কি বললো না বললো যে প্রতি মুহূর্তে অবস্থান চেঞ্জ করে, প্রতি মুহূর্তে পরিবর্তন করে, তার কথা মানুষ কি আদৌ বিশ্বাস করে? তুই মনে করছো মানুষ কি মানুষ সেই বিশ্বাস করে? আমি বলি মরণকালে লোকে হরিনামই করেন, আমি রাজনৈতিকভাবে বলছি এটা।
আমি ওনাকে দেখছি এখানেও সন্দেশখালীতে সব জায়গায় উনি হরির নামই নিচ্ছেন, খুবই ভালো কথা। এত তাড়াতাড়ি দলবদল করলে ক্রেডিবিলিটি নষ্ট হয়। আপনার এই কথাটা নিশ্চয়ই বিশ্বজিৎ বাবু যিনি প্রার্থী হয়েছেন, কৃষ্ণ কল্যাণী, আর তারপর মুকুটমণি অধিকারী, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এত তাড়াতাড়ি দলবদল করলে যদি অর্জুন সিং একটা কেন্দ্রে হারে, তাহলে আপনাকে এই মুখ দিয়েই বলতে হবে যে ওই 3টে কেন্দ্রেও তাহলে এই তৃণমূলের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন। না, মানুষ ক্লান্তভাবে দেখেছেন এই সব দলবদলের ব্যাপার, কেউ 3 মাস, কেউ 2 মাস, কেউ 6 মাস, কিন্তু কত মানুষ তার রুটি রুজি রোজগার, বাসস্থান, দেনা পাওনা, এইসবগুলো দেখবে। হ্যাঁ, দেখে মানুষ ভোট দেবে। কারণ 77-এর মধ্যে আর্ধেকই নাই ওদের বিজেপির দিকে। সেটা হচ্ছে যে এখানে যেভাবে ইস্যুগুলো গুলিয়ে যাওয়া হচ্ছে, সেটা মানুষের রুটি রুজি, এই লড়াইটাই লড়ছে মানুষ। শুধু তাই না, মুশকিলটা হচ্ছে যে রুটি রুজি সেই সময় তো আইটি সেক্টর তৈরি হয়েছে, সেই সময় তো যা হাসপাতাল দেখছেন সেগুলো এই সময় তৈরি। দলবদল ব্যাপারটা কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যেই সীমিত। সুতরাং এই গোটা ঘটনাটাই বিজেপি সেকেন্ড হোম তৃণমূল, তৃণমূলের সেকেন্ড হোম বিজেপি। এই সুতরাং এই জায়গাটা কিন্তু চিরকাল। আর আজকের দিনে বিশেষ করে বলার জানি আমরা বড় বেশি আশঙ্কিত, বড় বেশি উদ্বেগের, সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, ঘৃণা। হিংসার রং নয়, বসন্তের ভালোবাসার রং মর্মে লাগু। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক।